দর্পণ থিয়েটার সিলেট আয়োজিত থিয়েটার বিষয়ক বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান থিয়েটার সংলাপে সবাইকে স্বাগত। আজ ১৩তম পর্ব। আর এ পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাট্যকার, নির্দেশক, অভিনেতা, প্রখ্যাত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন লস্কর, যিনি প্রায় ৫.৫ দশকের বেশি সময় ধরে সংস্কৃতির উর্বর ভূমিতে প্রতিদিন আবাদ করছেন নতুন নতুন স্বপ্ন। আমরা তার সাথে আলোচনা করব। তার আগে চলুন ঘুরে আসি তার শিল্পী জীবনে, দেখে আসি, শুনে আসি কিছু ছবি, কিছু কথা। আর আরেকটি কথা, আমাদের এই সমগ্র আয়োজনের নেপথ্যে রয়েছে সুপ্রিয় দেব শান্ত, আর কণ্ঠ দিয়েছেন নাজবা পারভিন। চা বাগানের অপার সৌন্দর্য আর সুরমা নদীর কলকল জলতরঙ্গে জন্ম তার। নিজামুদ্দিন লস্কর, লেখক, নাট্যকার, নাট্য নির্দেশক, আলোকচিত্রী, অভিনয়শিল্পী। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক প্রধান পরিচালক নিজামুদ্দিন লস্কর দীর্ঘদিন জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। সিলেট ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতিও তিনি। মঞ্চনাটকে পদার্পণ মাত্র ১২ বছর বয়সে। ১৯৬৭ সাল থেকে বেতার নাটকের শিল্পী। অভিনয় করেছেন চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে। অভিনয়ের হাতেখড়ি শ্রী কল্যাণ দাস, জনাব মবিনউদ্দিন ভূঁইয়া সুরুজ এবং শ্রী শিবু ভট্টাচার্যের হাতে। ২৫ মার্চ ১৯৭১ রাত ১২টা ৩০ সিলেটের একটি গ্রামের মঞ্চে অভিনয় করছিলেন নিজামুদ্দিন লস্কর। হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ অপারেশন সার্চলাইটের খবর পেয়ে সেই মঞ্চে দাঁড়িয়েই উপস্থিত জনতার সম্মুখে প্রতিরোধের শপথ বাক্য উচ্চারণ করেন, ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। সম্ভবত এটাই ছিল স্বাধীনতা পূর্ব বাংলাদেশে সর্বশেষ মঞ্চনাটক। ১৬ আগস্ট ৫ নম্বর সেক্টরে একটি সম্মুখ সমরে গুলিবিদ্ধ হন এই বীর মুক্তিযোদ্ধা। ১৯৭২ সালের ২৬ জানুয়ারি সিলেটে মঞ্চস্থ হয় স্বাধীন বাংলাদেশের প্রথম মঞ্চনাটক রক্তপলাশ। রচনা, নির্দেশনা নিজামুদ্দিন লস্কর। নাট্যকলায় সামগ্রিক অবদানের জন্য ২০১৪ সালে গ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট সহ আরও অনেক সংগঠন তাঁকে ভূষিত করেছে নানা পদক সম্মানে। নিজামুদ্দিন লস্কর রচিত ও নির্দেশিত মঞ্চনাটক রক্তপলাশ, গ্রাস, যুগবদলের হাওয়া, শুধুই দর্শক, পাগলা গারদ, ঝুঁকি ইত্যাদি। অসংখ্য বেতার নাটকের রচয়িতা এবং নির্দেশক তিনি। নিজের যুদ্ধ কথা নিয়ে প্রকাশিত গ্রন্থ ৭১ রণাঙ্গনে, অনুবাদ গ্রন্থ আই লাভড এ গার্ল, দ্য ডেথ অফ এ ডিক্টেটর, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, লিভ টু বি 100 অ্যান্ড এনজয় ইট, রূপান্তরিত উপন্যাস হৃদয় বদল, ভ্রমণ কাহিনী ইউরোপের পথে পাঠকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। দর্পণ থিয়েটার সিলেট বহুমাত্রিক মেধার অধিকারী বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন লস্করের দীর্ঘ শিল্পজীবন কামনা করছে। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের মূল আলোচ্য বিষয় যেটা, সেইখানে সরাসরি চলে যাচ্ছে, কারণ সময় আমাদের খুব কম, আপনার কাছ থেকে জানার আগ্রহ আমাদের বেশি। ইউরোপ এবং আমেরিকাতে আমরা জানি নাট্যকলাকে ফলিত কলা হিসাবে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়, যদিও আমাদের এই অঞ্চলে এইভাবে সেটার এখনো প্রচলন শুরু হয়নি। অর্থাৎ নাটক এখন শুধু কলা না, নাটক এখন বিজ্ঞান। বিজ্ঞান মানে এটা প্রসেস, অর্থাৎ একটা প্রসেসের ভেতর দিয়ে নাটকের চর্চা এবং তা মঞ্চে আসে, দর্শক সেই দেখে। এবং এই চর্চার একেবারে প্রাথমিক পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি ধাপ রয়েছে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নাটক পাঠ এবং পর্যালোচনা। কিন্তু দুঃখের বিষয় হলো, অন্তত আমি আমাদের বাংলা নাটকের ক্ষেত্রে যদি বলি, অন্যান্য অনেক বিষয় নিয়ে অল্প বিস্তর কিছু বই আছে,
আলোচনা হয়, পর্যালোচনা হয়, এই পাঠচক্র হয়, ওয়ার্কশপ হয়, কিন্তু এই একটি বিষয়, এই গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ নাটক পাঠ এবং পর্যালোচনা খুব একটা মনে হয় অগুরুত্বপূর্ণ বিষয়ে আছে, অর্থাৎ এটা খুব প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা এই চর্চা করি না। আপনার কাছে আমাদের আজকে জানার বিষয় যেটা, আপনার কাছ থেকে যে আলোচনা আমরা শুনবো সেটা হচ্ছে নাটক পাঠ এবং পর্যালোচনা। আপনাকে আমরা এই পর্বে স্বাগত জানাচ্ছি। প্রথমে কিছু বলার আগে আমি কিছু বলতে চাই, বিষয়ে ঢোকার আগে আমি আসলে জুয়েল কিছু বলতে চাই। এমন একটা অস্থির সময়ে আজকে এই আমন্ত্রণ পেয়েছি এই বিষয়টি নিয়ে বলার জন্য। তো আমি শুরুতে একটা কবিতার দুটি লাইন, আমার অনুবাদ করা উর্দু একজন কবির প্রখ্যাত দুটি পংক্তি আমি উচ্চারণ করতে চাই, তারপর আমি বিষয়ে ঢুকি। নিঃশ্বাসের পরতে পরতে জীবনের সঙ্গীত বেজেই চলেছে, মৃত্যুর পায়ের ছায়া ক্রমশ এগিয়ে আসছে ধীর গতিতে। এ কি আশ্চর্য অনুভব, মরণ হয়তো এরকমই, আশেপাশে ধীরে ধীরে নববধূর বেশে। এরকম একটা মুহূর্তে শিল্প ও সংস্কৃতির সাথে যারা জড়িত তারাই কেবল বিশ্বময় মৃত্যুর এই মিছিলের মুখোমুখি দাঁড়িয়ে জীবনের সঙ্গীত গাইতে পারে বলে বিশ্বাস করি। তাই শুরুতেই দর্পণকে এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তারপর শুরু করি এবার তোমার সাবজেক্ট নিয়ে। জুয়েল, তোমার সাবজেক্ট না, সাবজেক্টটা তো আমার। একটা ব্যাপার যেটা তুমি আগেই উল্লেখ করে ফেলেছো, যেটা হচ্ছে অভিনয়কে এখন, মঞ্চ নাটককে এখন বিজ্ঞান হিসাবে ধরা হয়। এটা এখন না, এখন তখন সবসময়ই একটা বিজ্ঞান ছিল। আমরা এটার চর্চা করেছি, প্রসেস বা প্রক্রিয়া আমাদের চর্চার হয়তো অনেকটা বিজ্ঞানসম্মত ছিল না। ঘুরে ফিরে কিন্তু যেমন আমরা যখন ঢুকেছি মঞ্চ নাটকে, আমি 60-এর দশকের কথা বলি, তখন কি এই বিজ্ঞান ছিল না? বিজ্ঞান ছিল। অ্যাক্টিং ইজ এ সায়েন্স বাট ডিপলি রিলেটেড টু আর্ট। সায়েন্সটা শেখা যায়, সায়েন্সের কিছু ফর্মুলা থাকে, আর আর্ট, শিল্প যেটা, সেটা বোধের মধ্যে আনতে হয়, সেটা বোধে আমাদের উন্মোচিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই সায়েন্সটা আগেও ছিল, এখনো আছে। আমরা যাদের কাছ থেকে শিখেছি, যারা জীবনে অভিনয়ের কোনো স্কুল তো দূরের কথা, অভিনয়ের স্কুলের নাম আমরাও তখনও শুনিনি। আমরা তাদের কাছে যখন শিখেছি বলতে কি, তারা হাত ধরে বলেছেন যে মঞ্চে উঠো, অভিনয় করো, কিভাবে করতে হয় সবকিছু দেখিয়ে দিয়েছেন। কিন্তু তারাও যে বিজ্ঞানটা মানতেন সেটা পরে আসছি, আসল কথায় ঢুকে যাই, যেটা হচ্ছে যে নাটক পাঠ। তুমি যে কথাটির অবতারণা করেছো যে নাটক পাঠ, নাটক পাঠের কি প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা, এই কথাটা বহুদিন যাবৎ আমি যখন প্রথম দিকে ঢুকি তখন যখন শুনেছি প্রথম, তখন নিজেই মনে মনে হেসেছি। বিশ্বাস হয়নি যে এটা পড়ে আবার কি হবে। আমি একা বসে তো বাসায় বসে পড়তে পারি, পড়ে তারপরে চলে আসলাম, রিহার্সেল রুমে আসলাম, রিহার্সেল শুরু হলো, অভিনয় শুরু হয়ে যাবে, এইরকমের একটা ধারণা থেকে বিষয়টাকে আমি নিয়েছি। কিন্তু পরবর্তী কিছু সময় যখন গেল, তখন দেখলাম যে না, নাটক পাঠ না করে কোনো দলের, কোনো গ্রুপের
মোটেই সমীচীন হবে না একটা নাটক মঞ্চস্থ করার জন্য নির্বাচিত করা। কারণটা কি? কারণটা হচ্ছে যে একজন নাট্যকার নাটক লিখেন কার জন্য? পাঠক। নাটকের কিন্তু কোনো পাঠক নেই। আমি তোমার শেলফের মধ্যে অনেক বই দেখতে পাচ্ছি। লাইব্রেরিতে গেলে আমরা উপন্যাসের বই খুঁজি, কবিতার বই, ভ্রমণ কাহিনী, বিভিন্ন রকমের বই অনুসন্ধান করি। পাঠকরা তাই করে। কিন্তু নাটকের খোঁজ যদি কেউ করে কোনো লাইব্রেরিতে, তাহলে ধরে নিও সে হয় নাটকের স্টুডেন্ট, না হয় সে অভিনয় করে। এরকমের কোনো পারপাস থেকেই করছে সে। নাট্যকার যে নাটকটা লিখেন, সেই নাটকটা দর্শক কিন্তু কিনে পড়ে না। কেন কেনে না? দর্শক নাটকের বই না কেনার কারণটা কোথায়? কারণটা হচ্ছে নাটক দেখতে হয়। নাটক হচ্ছে দৃশ্যকাব্য বলি আমরা সেই জন্যেই যে নাটক উপস্থাপিত হয় দর্শকের সম্মুখে, এবং উপস্থাপিত হতে গেলে সেখানে আনুষঙ্গিক আরো প্রচুর জিনিস লাগে, যে জিনিসগুলো মিলিয়ে শুধু অভিনয়ে সংলাপ কয়েকটা উচ্চারণ করলেই কিন্তু নাটক হয়ে যায় না। নাটক হওয়ার জন্য আরো অনেক কিছুর ইভেন একজন অভিনেতা যদি একজন অভিনয় শিল্পী দিয়েও যদি একক অভিনয়ের একটা মঞ্চায়ন আমরা পরিকল্পনা করি, বা কোনো গোষ্ঠী কোনো দল পরিকল্পনা করে, তার সঙ্গে কি আর কোনো অনুষঙ্গ থাকে না? আরো অনেক অনুষঙ্গ বাকি থেকে যায়। তাই প্রথম কারণ হচ্ছে যে নাট্যকারের যে ভাবনাটা, নাট্যকারের যে উদ্দেশ্যটা, সেটা বুঝতে পারার, ধরতে পারার জন্যে প্রথমে যে দলটি এই নাটকটা করবে তাকে বসতে হবে সকল সদস্যদেরকে নিয়ে, যে আজকে আমার নাটক পাঠ হবে আমাদের, এবং সেটা আমরা এখানে বসে সবাই মিলে প্রত্যেকের উপস্থিতিতে আমরা সেটা বিশ্লেষণ করব। নাটক হচ্ছে একটা মৃত সাহিত্য। আমরা বলতে পারি ইটস এ ডেড লিটারেচার। এটা যতক্ষণ পর্যন্ত দর্শকের সামনে উপস্থিত না হয়েছে, কারণটা কি? একজন নাট্যকার জীবনের একটা ছবি আঁকছেন, মানব জীবনের উপরে একটা গল্প যদি হয় সেই নাটকের বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা কয়েকটা জীবন হয়তো আছে। সেই গল্পের একটা শুরু আছে, শেষ আছে, তার ক্লাইম্যাক্স আছে, অ্যান্টি ক্লাইম্যাক্স আছে, সবকিছু আছে। আমরা উপন্যাসের মতো পড়লে এটা কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? নাট্যকার এই গল্পটা লিখেছেন দর্শকের জন্য, কিন্তু তিনি সেটা সংলাপ তো আমরা তার লিখিত কয়েকটা অক্ষর, সেগুলো দর্শক দেখতে পাচ্ছে না। সেগুলো উপস্থাপিত হচ্ছে এই ছবিটা আঁকছে কারা? তুলিটা কারা? তুলিটা হচ্ছে অভিনয় শিল্পীরা। একজন হোক, 10 জন হোক, 20 জন হোক, এরা সবাই কিন্তু তুলি। এখন এটা আঁকতে গিয়ে, এই ছবিটা আঁকতে গিয়ে তারা কিভাবে আঁকবে? একটা ফ্রেমের ভেতরে। সেই ফ্রেমটা আমাদের ধরে নেই আমাদের প্রসেনিয়াম, সেই পিকচার ফ্রেমটা হচ্ছে আমাদের প্রসেনিয়াম। এরা আঁকতে গেছে ছবিটা, আঁকতে গিয়ে নাট্যকারের সংলাপটা বলবে। সে সংলাপটা শুধু বলবে, সেই চরিত্রের কস্টিউমটা তাকে ধারণ করতে হবে, সময়টাকে তাকে ধারণ করতে হবে, যে সময়ে এই সংলাপটা উচ্চারিত হচ্ছে। এই ছবিটা যদি ঠিকমতো তাকে আঁকতে হয়, নাট্যকার যা বলতে চেয়েছে হুবহু যদি তাকে না হোক, নাট্যকারের ভাবনাটাকে যদি প্রতিস্থাপন করতে হয় মঞ্চের মধ্য থেকে দর্শকের কাছে, তাহলে এই যে মাঝখানের যে গ্যাপটা, যদি রং এখানে তুলির আঁচড়ে বেশি পড়ে, তাহলে ছবিটা কি হবে? রঙের আতিশয্যে মূল ছবিটা ঢাকা পড়বে। আর যদি রং কম পড়ে, তাহলে হালকা হয়ে যাবে, ছবিটা হালকা হয়ে যাবে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? যে নাট্যকার যে ছবিগুলো জীবনের আঁকতে চেষ্টা করেছেন, সেই ছবিগুলোর পৌঁছানো দর্শক পর্যন্ত, অর্থাৎ নাট্যকারের যে মেসেজটা, সেটা যথাযথভাবে দর্শক পর্যন্ত পৌঁছানোর জন্য অভিনয় শিল্পীরা কি হচ্ছে?
নাট্যকারের পক্ষ থেকে এক একজন অ্যাম্বাসেডার বা একটা দূত হিসাবে কাজ করছে। এই দুতিয়ালিটা, এই কাজটা যথাযথভাবে করতে হলে আমাদের সবাইকে, যারা আমরা শিল্পী হিসাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছি বা আমরা মঞ্চ শিল্পী হিসাবে অভিনয় করি, আমাদের দায়িত্ব হচ্ছে নাট্যকারকে আগে বুঝতে পারা। একটা নাটক যদি আমরা ঠিক মতো বুঝতে না পারি, তাহলে পরে ব্যর্থ হবে সেই আমাদের উপস্থাপন। নাটক যদি বুঝতে ব্যর্থ হই, সেটা একরকম। ভুল বুঝি যদি কোনো নাট্যকারের, সেটাও আমরা ব্যর্থভাবে উপস্থাপন করব। তার কারণ নাট্যকার কি বলতে চেয়েছে সেটা আমাদের জানা দরকার। এখন আমরা গ্রুপ বসলাম, সমস্ত দলের মেম্বার্সরা বসলাম, আমরা যখন নাটক পাঠটা শুরু হবে, এই নাটক পাঠের সময় আমার কস্টিউমের লোকটার কেন উপস্থিতির প্রয়োজন, যে সদস্য আমার সাউন্ডে কাজ করছেন তার উপস্থিতি কেন প্রয়োজন? তার কারণ নাট্যকার, তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যে নাটকের প্রথম, যেমন আমি একটা অন্যরকমের একটা উদাহরণ আমরা চলে যাই। প্রথম দৃশ্য, নাটকের প্রথম দৃশ্য লেখা হচ্ছে, প্রথম দৃশ্য কি হচ্ছে, যে একটা ড্রয়িং রুমটা কার সেটা লেখা আছে, ওই গল্পের কে তিনি সেটাও লেখা আছে, চরিত্র কারা কারা উপস্থিত লেখা আছে। এখন এই চরিত্রগুলো পড়তে শুরু আগে কিন্তু নির্দেশক বলে দিয়েছেন অমুক 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 প্রথম দৃশ্যে করবে। পাঠ কিন্তু সিলেকশন, নির্বাচন কিন্তু এখনো হয়নি কে কোনটা করবে, আমরা রিড করছি। এই রিড করার সময় বলা হচ্ছে গভীর রাত, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আরেকজন রিড করে যাচ্ছে ডেসক্রিপশনটা, সংলাপ না কিন্তু। তখন কি হচ্ছে, যে লাইটের যে শিল্পীটা আছে, আলোকসজ্জাকর যে হবে, তার মাথায় আসছে এখানে লাইটটা কি হবে। অভিনয় শিল্পী যে, সে দেখছে রাত গভীর, একা কেউ নেই মঞ্চে, ফাঁকা মঞ্চে সে শুধু প্রবেশ করছে, গভীর রাত, বাইরে বৃষ্টি পড়ছে। সাউন্ডের লোকটা চিন্তা করছে এখানে সাউন্ড হবে, সাউন্ডটা কি হবে, বৃষ্টির শব্দ আসবে। তার মানে পরিবেশটা সম্পর্কে একটা আইডিয়া সকলের হয়ে যাচ্ছে এই রিড করার সময়। এখন ল্যাঙ্গুয়েজটা, আরেকজন এসে সাথে সাথে ঢুকবে, সেটাও বলা আছে ব্র্যাকেটের মধ্যে। এই ব্র্যাকেট মানে পজ, এই পজের কথাগুলো কিন্তু সংলাপ হিসাবে আসছে না, কিন্তু আসছে কি ক্রিয়া হিসাবে। এই ক্রিয়াগুলো কিন্তু, এই গ্যাপগুলো কিন্তু তারা ফিল করছে। এইভাবে যখন রিহার্সেলটা শুরু হবে, এটা রিহার্সেল না, এটা পাঠ রিহার্সেল, পাঠ মহড়া। সেটা অনেক সময় যারা দলের সদস্য থাকে তারা অনেক সময় ভুল বোঝে, যে এখানে স্থান, কাল, অবস্থার প্রেক্ষিত, এই সমস্ত জিনিস, এগুলো তো আমরা পরে করলে পারতাম, এখন করে কি লাভ হচ্ছে। এই মুহূর্তে করার মধ্যে আরেকটা কারণ থাকে, যেটা নির্দেশক তার দায়িত্ব বোধ থেকে, তার দায়িত্ব জ্ঞান থেকে নির্দেশক যেটাকে মনে করে, যে যে কোনো একটা ভালো নাটক, যে কোনো একটা নাটক ভালো কিভাবে হয়, সেটা মঞ্চ সফল নাটক হবার পরে আমরা বলি ভালো নাটক। এখন যে কোনো একটা নাটক আমি ভালো হলেই যে আমার দলের জন্য নিয়ে নেব, নির্বাচিত করব, সেটা হয় না। অনেক সময় এই পাঠের মধ্যেই দেখা যায় যে আমরা নাট্যকারের যে সুরটা ধরতে আমরা ব্যর্থ হচ্ছি, গল্পের যে গাঁথুনিটা আমরা ধরতে ব্যর্থ হচ্ছি, যারা আমরা এই পাঠ মহড়ায় যোগ দিয়েছি। তারপরে কি হয়, ইন্টারপ্রিট করা হয়, তারপরে ইন্টারপ্রিটেশনের প্রয়োজন আছে, যে বিশ্লেষণ, প্রত্যেকটা চরিত্রকে বিশ্লেষণ, সবাই মিলে সেটাকে অংশগ্রহণ করে। এই অংশগ্রহণের মাধ্যমে কিন্তু ধরা পড়ে যে প্রত্যেকটা সদস্য এই নাটকটি যেটা পাঠ করা হচ্ছে বা পাঠ করা হলো, সেটা গল্পটা, নাটকের গাঁথুনিটা
বাঁধুনিটা গল্পের পছন্দ করছে কিনা, এটাও কিন্তু একটা বিরাট প্রশ্ন। তুমি যদি ভালোই না পাও, তাহলে কেন তুমি এই নাটকটা ধরবে? তোমার কাছে দুজন চরিত্র অনুপস্থিত, এই দুটো চরিত্র দেখা গেল যে পড়ার পরে একদম ফিকে হয়ে যাচ্ছে, ওই রেডিমেড কাপড়ের মতো। যে আমার গায়ে যে শার্টটা আমি পরে আছি, তোমার গায়ে আরেক রকমের একটা ফতুয়া পরে আছে। তোমার গায়েরটা আমার কাছে খুব ভালো লাগলো, কিন্তু এরকমের একটা তুমি খুলে দিলেও আমি পড়তে পারবো না, কারণ পরলে আমার গায়ে ফিট হবে না। তো ভালো একটা জামা হলেই যে নিয়ে নিতে হবে তা না, আমার গায়ে যেটা ফিট হয়, আমার এই দলটা যেটা করতে পারে। অনেকগুলো টেস্ট কিন্তু এই সময়ের ভেতরে হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে দলের প্রত্যেকটি সদস্য যদি পছন্দ না করে এই পাণ্ডুলিপিখানা, কেন করবে? করলে কি ভালো রেজাল্ট করা যাবে? এর থেকে কি আমরা ভালো ফল পাবো? অভিনয়ের উৎকর্ষ সাধন, অভিনয়ের প্রশিক্ষণ, সমস্ত জিনিস তো পরে করবো আমরা। কারণ হচ্ছে যে আমরা অভিনয় শিল্পীরা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, আমাদের বাচিক ইনস্ট্রুমেন্টটা হচ্ছে শুধুমাত্র কোন এই বাচিক ইনস্ট্রুমেন্ট, এটার ভেতর দিয়ে নাট্যকারের সংলাপ উচ্চারিত যদিও হবে, কিন্তু সেটা ওই ভেতর থেকে যখন আসবে তার আত্মার ভেতর থেকে আসতে হবে। সেই জন্যই আসছে, সেখানেই আসছে সাত্ত্বিক অভিনয়, সোল অ্যাক্টিং, যেটাকে বলি আমরা, পোর্ট্রেইং এ ক্যারেক্টার ফ্রম দ্য সোল। কারণ তুমি যে চরিত্রের দেহে প্রবেশ করছো, তুমি যে মানুষটির দেহে প্রবেশ করছো, অভিনীত চরিত্র সেটা, তোমার চরিত্র আমার চরিত্র না। আমরা যাচ্ছি অন্য আরেকটা চরিত্র অভিনয় করতে, যেখানে আমার আমিকে ছেড়ে আসছি। অভিনয় শিল্পী নিজের দেহ ছেড়ে অন্যের দেহে প্রবেশ করেন। আমি অন্যের দেহে প্রবেশ করলেই শুধু চলছে না, আমি সেটাকে যদি মনে প্রাণে ভালো না বাসতে পারি সেই চরিত্রটিকে, আমি যদি মন থেকে, ভালোবাসা কি, আমি মন থেকে যদি তাকে গ্রহণ করতে না পারি, তাহলে পরে আমি মুখস্থ কিছু সংলাপ বলে যাব, আমি সে হতে পারবো না। আর আমি যদি মনে করি আমি সে হয়েছি, আমি ভালো ভাবে যদি তার চরিত্রের, নাট্যকারের বর্ণিত সেই চরিত্রটাকে যদি আমি ধরতে পারি যে ইনি নাট্যকার এই মুহূর্তে এই চরিত্রটিকে কিভাবে আঁকতে চেয়েছেন, চরিত্রটির এই মুহূর্তটাকে প্রকাশ কিভাবে করতে চেয়েছেন, আমি যদি সেটা ধরতে পারি, তখনই একমাত্র আমার অভিনয় অ্যাক্ট ফ্রম ইয়োর সোল, যেটা তোমার আত্মা থেকে তুমি ওই মানুষ। কারণ তোমাকে বিশ্বাস করতে হবে ট্রুথফুল বিহেভিয়ার ইন অ্যান ইমাজিনারি সিচুয়েশন। কল্পিত একটি পরিস্থিতিতে একজন অভিনয় শিল্পী কি করবে? ট্রুথফুল বিহেভিয়ার। যে একজন মানুষ, এই পর্যায়ের একজন মানুষ, তার বিশ্বাসযোগ্যতা থাকতে হবে তার এই ব্যবহারে, সে যেটা করছে তার এটার একমাত্র রাস্তা সে যখন ওই চরিত্রে নিজেকে ট্রান্সফর্ম করতে পারবে, রূপান্তরিত করতে পারবে অভিনীত চরিত্রের সত্তায়। তো এই কাজগুলো আমরা বাড়িতে বসে, নির্দেশক তো আর আমাদের সাথে অভিনয় করতে যাবে না, এবং দুর্ভাগ্যবশত নাট্যকার আমাদের সাথে থাকছে না। হ্যাঁ, অনেক সময় হয়ে যায় যে নাটক লিখেছে, নাট্যকার নিজে নির্দেশনা দিতে পারে, এমনকি আমার সাথে অভিনয় করতে পারে, কিন্তু এটা ইটস নট এ মাস্ট। নির্দেশক যদি সেই একই ব্যক্তি হয়ে যান, তারপরেও নির্দেশক নির্দেশকই, উনি তখন আলাদা ব্যক্তি। এবং নির্দেশকের কাজ হচ্ছে কি, লাইক এন অর্কেস্ট্রা লিডার। ওই যে অর্কেস্ট্রা, একটা বিশাল বড় একটা সঙ্গীত যখন ইয়ে করা হয়, সিম্ফনি যখন বাজানো হয়, তো নির্দেশক শুধু যে ইয়েটা মেনটেন করেন, মূল কাজ স্বাধীনভাবে প্রত্যেক অভিনয় শিল্পী করে যায় তার কাছে অর্পিত দায়িত্বকে। ওইটা একটা বিশাল দায়িত্ব, ছোট ক্যারেক্টার হোক আর বড় ক্যারেক্টার হোক, সমানভাবে প্রত্যেকটি ঘটনার ভেতরে ক্রিয়া এবং প্রতিক্রিয়া যদি পারস্পরিক সৃষ্টি করতে হয়, তাহলে পরে আমাদের সমন্বয়
তৈরি করতে যদি হয়, প্রত্যেককে তার নিজের চরিত্রকে ভালোবেসে যদি ঢুকতে হয় মঞ্চের মধ্যে, তাহলে পরে প্রথম থেকেই একটা বন্ধন, একটা টিমওয়ার্কের একটা ফ্রেম, একটা কাঠামো তৈরি করার উদ্দেশ্যেই আসলে নাটক পাঠ এবং বিশ্লেষণ করার জন্যে। কারণ দলের সামগ্রিক সিদ্ধান্ত নির্ভর করছে কিন্তু এই নাটকটি করার জন্য। আমরা অনেক সময় দেখে থাকি, তুমি দেখে থাকবে যে আমরা অনেক সমস্ত নাটকের ঘটনাগুলি খুব সুন্দরভাবে উপস্থাপিত হলো, দেখা গেল দুটো চরিত্র একদম সমন্বয়হীন হয়ে ফিকে হয়ে গেল পুরো নাটকের উপস্থাপনা। এই মানে আমি খুব কম চেষ্টা করেছি, খুব জটিল না করে বিষয়টিকে। পরিষ্কার। এখানে আরেকটা বিষয় আমার জানার আছে, দুইটা বিষয়। প্রথম একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে আপনি বলেছেন নাট্য সাহিত্য ডেড সাহিত্য, মিথ্যা সাহিত্য, আপনি যেটা বলেছেন। হ্যাঁ, বলো বলো বলো। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো, পৃথিবীতে অনেক নাটক আছে যেটা আসলে মঞ্চে আসে নাই। আসলে অনেক বলো। নাটক আছে, হ্যাঁ অনেক নাটক আছে মঞ্চে খুব অভিনীত হয়েছে। হুম। তাহলে এইগুলা কি ডেড সাহিত্য, এই নাটকগুলো? না 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 না, হতেই হবে তেমন না। ডেড সাহিত্য আমি বলেছি কিন্তু অন্যরকম ভাবে। আমি বলেছি যে ডেড লিটারেচার বা মৃত সাহিত্য এই জন্য বলতে চাচ্ছি, নাটকের বই নাটক হিসাবে না দেখলে, নাটককে নাটকের মতো না দেখলে, এটাকে ওই কাগজের পাতায় যে সাহিত্যটা, যে কোনো একটা এখানে নোংর, যেমন এখানে মামুন রশিদের এখানে নোংর, আব্দুল্লাহ আল মামুনের এখনো কৃতদাস, আমরা তো বইটা বই হিসাবে স্ক্রিপ্ট হিসাবে দেখেছি না, পড়েছি তো, আমরা দেখেছি। কিন্তু এটা পড়লে পড়লে কি আমরা সেই চরিত্র দেখতে পাই, সেই চরিত্রের প্রতিকৃতি আমাদের চোখের সামনে আসতে পারে অভিনয় শিল্পী হিসাবে। কিন্তু যখন আমরা না, মঞ্চে অভিনীত হবার সময় দেখি, তখন এটা জীবন্ত হয়ে ওঠে। সাহিত্যটা, ওই সাহিত্যটাই কাগজের পাতা থেকে চরিত্ররা তখন উঠে আসে এবং তখনই সেটা জীবন্ত হয়। এই জন্যই না, নাটককে ডেড লিটারেচার বলা হয় ইন এ ওয়ে। বাট ওটা ওটা মানে নাট্যকারকে কোন অবস্থায় বা নাট্য সাহিত্যকে কোন অবস্থায় খাটো করার জন্য কিন্তু বলা হয় না। না, আমি বলা হয় বিষয়টা যে পরিষ্কার হওয়ার জন্য। live. It becomes live when a drama comes into the stage. এটা জীবন্ত হয়ে ওঠে। এটা হচ্ছে মানে এটা বলার খাতিরে এই কথাটা বলা, আর কিছু না। ধন্যবাদ। It's আবার never এখন a dead. আমি এখন যাচ্ছি আবারও মূল জায়গায়, সম্পূরক প্রশ্ন ছিল এটা। আমরা নাটক পর্যালোচনা করতে গেলে, পাঠ করতে গেলে বলতো আমাদেরকে নাটকের কোন কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে? প্রথমত হচ্ছে যে জিনিসটা কোন কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে। প্রথমত হচ্ছে আমার যে দলটা আছে, নাটক যারা করছে, আমার যে দলের যারা সদস্য আছে, যারা অভিনয় শিল্পী আছে, এই নাটকে যে আমরা যে নাটকটা করতে যাচ্ছি, আমার দলের সদস্যরা যে জীবনটা এখানে বর্ণিত হয়েছে, যে ঘটনাটা এখানে উল্লেখিত হয়েছে নাটকে, এরা এই ঘটনাতে বর্ণিত এই জীবন সম্পর্কে তাদের কি কোনো ধারণা আছে? কতটুকু ধারণা আছে যদি থাকে? আমি জিনিসটাকে আরেকটু অন্যরকম বলি। সম্পূর্ণ একটা গ্রামের দৃশ্য বা একটা গ্রামের ঘটনা, যে গ্রামটা আমাদের শহর থেকে অনেক অনেক দূরে, যে জীবনটাও আমাদের জানার বাইরে, সেখানে বাস করে এমন কিছু লোক যাদের আশেপাশে কোনোদিন কোনো স্কুল কলেজ তো দূরের কথা, সভ্যতার বিশেষ কোনো যন্ত্র, যেমন এই মোবাইল ফোন, আমি এইভাবে বাংলাদেশের অঞ্চলে গেছি, তুমি হয়তো চর এলাকায় নিশ্চয়ই গেছো, চর কাজল মনে করো, সেই সমস্ত চর এলাকায় যেখানে কোনো ইয়েও পৌঁছায়নি, বিদ্যুৎ পৌঁছায়নি, তুমি আমার সাথে ছিলে, মনে করো তুমি সেই এলাকায়
সেই এলাকার একটা ঘটনা, চর দখল নিয়ে একটা ঘটনা। এই মানসিকতা সেখানকার মানুষগুলোর সব অপরিচিত আমাদের শহরের মানুষ, শিল্পীদের কাছে। কারণ আমরা হচ্ছি শিল্পী, করছে কিছু মানুষদেরকে নিয়ে গল্পটা, সেই গল্প মানে নাটকটা, সেই নাটক লিখেছেন একজন নাট্যকার, যিনি ওই এলাকাতে বসে ওই জীবনকে পর্যবেক্ষণ করেছেন গভীরভাবে এবং তাদের সমস্যা তুলে ধরেছেন, তাদের সুখ দুঃখের ঘটনাগুলি তুলে ধরেছেন। এখন এই জীবনটা আমাদের যদি পরিচিত না থাকে, তারপরেও আমরা করতে চাই, তাহলে প্রথমে আমরা সবাইকে বলতে হবে এই বিষয়বস্তু যদি আমরা ধরি, তাহলে পরে উই হ্যাভ টু গো এন্ড ফাইন্ড আউট দোজ লাইফ। তাহলে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে না অবজার্ভ করতে হবে। আমি 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 যেটা বলতে চাচ্ছি, এটা হতে একটা কন্ডিশন, কিন্তু একটা, আমি বলছি একটা। জুয়েল, তুমি কি বলতে চাচ্ছিলে বলো। সরি, আমি বলতে চাচ্ছি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যখন আমি নাটক প্লে করব, আমি যখন রঙ্গমঞ্চে নিয়ে আসব অডিয়েন্সের সামনে, তখন এটা তৈরি করতে গেলে আমাকে যে প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে সেটা হচ্ছে কোন ধরনের মানুষ, কোন স্থান, কোন কাল, তার ক্যারেক্টারটা কি, এইগুলো বোঝার জন্য আমাকে পর্যবেক্ষণ করার জন্য ওদের কাছে যেতে হবে। আপনি তো এটা বলতে চাচ্ছেন? না আমার ঘটনার স্থান কাল সময় এটা তো আমার নাটকের মধ্যে লেখা। আমি প্রথমেই যখন ওই যে নাটক পাঠ করার কথা আছে, আমি ওই জায়গাটাতে এখনো রয়ে গেছি। ওই জায়গাটাতে যখন আমি পাঠ করে দেখলাম যে এই জীবনটা আমার অপরিচিত, আমি কোনোভাবে পাচ্ছি না, কেউ এটাকে করতে পারছে না, ইমাজিন করতে পারছে না, তারা কিভাবে করবে। হ্যাঁ, এগুলো পার হয়ে, এই প্রশ্নগুলো পার হয়ে যদি আমার উত্তরণ ঘটে, তারপরে তো আরো রয়েছে, তারপরে রয়েছে আরো ব্যাপারগুলো রয়েছে। যেমন ফর এক্সাম্পল থেকে আমি অন্যভাবে বলি, মনে করো আমি ইডিপাস নাটকটি করব। ইডিপাস নাটকে জোকাসটা করার জন্য আমাদের দলে কেউ নেই, তো নাটকটি ভালো হলেও ধরার কি আমার কোনো মানে আছে? এরকম অনেকগুলো প্রি কন্ডিশন আমাকে ফিল আপ করতে হবে, সেগুলো সবগুলো ফিল আপ করে তারপরে রয়েছে যে মরাল ভ্যালুজ অফ দা, এই নাটকটা আমি কেন করব, এই নাটকটা এই মুহূর্তে আমি আমি সরি, আমি আবার বলছি আপনাকে, সেটা হচ্ছে আমি যেটা জানতে চাচ্ছি একাডেমিক্যালি, যে আমি যখন একটা নাটক ধরবো, আমি এখানে কি কি আছে খুঁজবো, কোনটা কোনটা খুঁজবো। যেমন ধরেন আমি বলতে চাচ্ছি আপনাকে, আমি বোঝার জন্য যে এই নাটকে দ্বন্দ্ব আছে কিনা, আমি সহজভাবে বুঝতে চাচ্ছি। এই নাটকে চরিত্র আছে কিনা, এই নাটকে গল্প আছে কিনা, সংলাপ আছে কিনা, এই নাটকের পরিণতি কি, এখানে ঐক্যনীতি আছে কিনা, সময় নীতি আছে কিনা, এই এই প্রসেস গুলো, এই ধাপগুলা কোন কোন ধাপ থাকলে আমি এটাকে নিব, তারপরে আপনার ওইটার সাথে যোগ হইতে পারে যে সেটা হচ্ছে আমি এই বিষয়টা বলে আমার দলে করতে পারবো কি করতে পারবো না, সেইটার আগে সাহিত্য হিসাবে আমি তার সাহিত্য মান নির্ধারণ করতে গেলে আমাকে কিসের উপরে তাকে ফেলে মূল্যায়ন করতে হবে। এখন আসলে তুমি এডুকেশনাল ভ্যালুজ, মোরাল ভ্যালুজ, ইন্টেলেকচুয়াল ভ্যালুজ অফ দ্য প্লে, যেগুলো সেগুলো তো একদম ব্যাকরণের মতো, সেগুলো তো তোমাকে দেখতে হবে। সমাজের কোন ক্রাইসিসটা, কোন সমস্যাটা এই নাটকে তুলে ধরা হয়েছে, এই মুহূর্তে এটা কি আমার প্রয়োজন আছে। ফর এক্সাম্পল, সেই আজকে এই করোনার যে মহামারীর যে কালটা চলছে, যে দুর্যোগ মুহূর্ত সমগ্র মানব জাতি অতিক্রম করছি আমরা, এখানে কত অমানবিক কাজ এই মুহূর্তে ঘটনাগুলি ঘটে যাচ্ছে। এখন দেখা গেল যে এই সময়ের সাথে অত্যন্ত সম্পৃক্ত একটি ঘটনা, এবং সেই ঘটনাটি তুলে ধরা হয়েছে, একটা নাটক পেলাম আমরা, একটা পাণ্ডুলিপি পেলাম আমরা। তাহলে দেখা যাচ্ছে এখানে যে একটা বিশাল ক্রাইসিস, এবং অতি সম্প্রতি এই ক্রাইসিসটি হয়েছে, যে ক্রাইসিসটি তুলে ধরা হচ্ছে, তুমি এগুলো দেখবে, এর প্রত্যেকটা আছে কিনা, থাকার পরে তোমার এটা এই মুহূর্তে এই মেসেজটা নাট্যকারের, তুমি যে দর্শকদেরকে নিয়ে দেখাচ্ছ নাটক, তোমার সামনে কারা বসবে, তোমার প্রেক্ষাগৃহে কারা আসছে সেই নাটকটা দেখতে, তারা কি সেটা পছন্দ করবে বা করছে? পছন্দ অপছন্দ না, তাদের কাছে আমরা কোন নাটকটা নিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি,
তার বিবেককে আমি জাগ্রত করার জন্য আমার উদ্দেশ্য রয়েছে। মনে করো তার বিবেককে আমি জাগ্রত করতে চাই, কতটুকু পারবো আমার নাটকের মাধ্যমে সেটা তার, সেটা আমি পরের ঘটনা, কিন্তু আগে দেখতে হবে যে আমি কি চাই কিনা, এই দর্শক আমি যাদেরকে দেখাবো তাদের জন্য এই নাটকটা আমি নিয়ে যেতে চাই কিনা, এগুলো তো, এই পয়েন্টগুলো তো আমাকে দেখতে হবে। এবং তার এই যে তুমি যে ব্যাকরণগুলোর কথা উল্লেখ করলে, যে সাহিত্য মূল্য কতটুকু আছে নাটকটার, সামাজিক মূল্যবোধের যে বিষয়টা, সেটা আমাকে একজন শিল্পী হিসাবে, শিল্প যখনই তুমি উপস্থাপন করতে যাবে, তার মধ্যে যদি শৈল্পিক গুণাবলী না থাকে, মানবিক গুণাবলী যদি না থাকে, সাহিত্যের গুণাবলী যদি না থাকে, তাহলে পরে আমি যাব উপস্থাপন করতে? কারণ আমার এইখানে আমার একটা পেছনে প্রশ্ন, একটা উদ্দেশ্য থাকে। আমার এখানে সেই আপনার জানার একটা উদ্দেশ্যটা বিষয় সাধিত আছে। হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এই পয়েন্টগুলো এখানে আমাকে একটা অবশ্যই ইয়ে করতে জি, হবে। এখানে আপনি হচ্ছেন আমাদের শুনতে বাংলাদেশের, পাচ্ছি না। জি, আমি, শোনা যাচ্ছে কি? সরি, সরি। শোনা যাচ্ছে না আমার কথা? আমি আপনাকে, আমি আপনাকে শুনছি না। এখন শুনছি আবার। আপনি কি শুনছেন শোনা আমাকে? যাচ্ছে না? শোনা যাচ্ছে না, সরি 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 সরি। এই এই পারভেজ, দর্শন ইয়ে লাগে এবার কি আছে? আপনি কি শুনছেন আমাকে? শোনা যায় কি আমাকে? হেডফোন আইছে না, ডিসাইডই কোনো কল আছে না। হেডফোন আমাকে শোনা যায়? শুনছেন আপনি? আপনাকে আমাকে শোনা যায় নাকি? শুনছেন? হেডফোন আছে সাউন্ড আপনারই হচ্ছে দেখলাম যে হ্যালো, আমি আপনাকে শুনি, আপনি কি শুনেন আমাকে? নো, নট গেটিং। ওকে। না, বুঝলাম না আক্তার। ওগুলা গান জুয়েলারটা
এখন অনলাইন তুমি এখন আচ্ছা আচ্ছা হুমায়ুন কবির জুয়েলের মাইক্রোফোন মনে হয় কথা আমি শুনতে পাচ্ছি না, ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে গেছে। যেখান থেকে বলছিলাম জুয়েলের প্রশ্ন যেটা ছিল, জুয়েলকে তো দেখতেও পাচ্ছি না আমি। শান্ত, জুয়েলকে কি দেখা যাবে? হ্যাঁ, শোনা যায় জুয়েল? হ্যালো, আপনি কি হ্যালো। শুনছেন আমাকে? আপনি কি আমি শুনছেন? এখন তোমার না। তোমার তোমার মাইক, তোমার ইয়েটা শুনছি আমি। হ্যাঁ, তোমার সেলফোন শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি বের হয়ে ঢুকবো। বাট শান্ত আমাকে বলছে যে আমি থাকতে তো সে তোমাকে ঠিক করে দিচ্ছে বললো। সে বলছে সে বললো যে তোমার কথা সে শুনতে, আমার কথা সে শুনতে পাচ্ছে, তোমারটা পাচ্ছে না। টেলিফোনে মাঝখানে ঘটনাটা এখানে যদি কোনো দর্শক ইমরান ভাই আপনি কন্টিনিউ করুন। শ্রোতা থাকেন, ইমরান ভাই আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ আপনি কন্টিনিউ করুন। আমি কন্টিনিউ করব। হ্যাঁ আপনি কন্টিনিউ করুন, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা ঠিক আছে, আমি জুয়েল আসুক, জুয়েল আসতে আসতে আমি কিছু তাহলে বলে যাই যে প্রশ্নটা যেখান থেকে শুরু হয়েছিল জুয়েলের, যে নাটক পাঠ করতে গিয়ে কি কি জিনিস দেখতে হবে এবং কেন নাটক পাঠ, এবং তারপরে একটা ব্যাপার যেটা এসেছিল যে একটা নাটক যখন আমরা মঞ্চস্থ করব, মঞ্চস্থ করার পূর্ব মুহূর্তে যে আমরা কি কি গুণাবলী সেই নাটকের মধ্যে খুঁজতে যাব। আমাকে পাচ্ছেন মনে হয়? এবার পাচ্ছি, এবার থ্যাংক পাচ্ছি। ইউ, থ্যাংক ইউ। সরি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, যান্ত্রিক ত্রুটির কারণে এটা হয়েছিল। আমরা যে জায়গাতে ছিলাম, আমার প্রশ্ন ছিল যে জায়গাতে, সেটা হচ্ছে আপনি সৌভাগ্যবান মানুষ, আমরা তার থেকে বেশি সৌভাগ্যবান এই কারণে আপনাকে আমরা পেয়েছি, এখনো পাচ্ছি কাজে, এবং আপনি মুক্তিযুদ্ধের আগের থেকে সিলেটের সংস্কৃতির সাথে, বাংলাদেশের সংস্কৃতির সাথে আছেন। আপনি অনেকগুলো দশক দেখেছেন, অনেকগুলো যোগ দেখেছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন আপনার কাছে, আমাদের অতীতে আমাদের বাংলা নাটকে পাঠ এবং বিশ্লেষণটা কোন পর্যায়ে ছিল, পর্যালোচনা এখন কোন পর্যায়ে আছে, এবং আজকের থিয়েটারে আমরা যারা থিয়েটার করছি, আমরা কি আসলে নাটকের যে সাহিত্য মানটা বিশ্লেষণ করে তার যে গ্রামাটিক্যাল বিশ্লেষণের মাধ্যমে একে মঞ্চস্থ করব কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার মতো প্রস্তুতি আমাদের আছে কিনা, এইটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। আমি অত্যন্ত সুন্দর প্রশ্ন, এবং এই প্রশ্নটি উত্তর আমি দেই। প্রথমে বলি যে আগের আমলের কথা। আগের আমল বলতে আমি মনে করো 64-65 সালের কথাই যদি ধরা যাক, আমরা 60-এর দশকেই চলে যাই। ওই যে তুমি আগে বলেছিলে যে একাডেমিক যে শিক্ষা অভিনয়ের উপরে, সেখানে যে কি সেখানে আমরা দেখতে পাই যে অভিনয়কে মনে করো একটা বিজ্ঞান হিসেবে এখন ধরা হচ্ছে, তখনও ধরা হতো। ভরতমুনি অভিনয়ের যে সংজ্ঞা দিয়েছেন তার নাট্যশাস্ত্রে, সেই সংজ্ঞাটি সমগ্র পৃথিবীতে অনুসৃত হচ্ছে। তাহলে পরে বিজ্ঞান তখনও ছিল। এখন তখন সেই পাঠটা কিভাবে হতো,
একটা নাটকের বই লাইব্রেরি থেকে যখন কেনা হতো 2 থেকে 3টা বই মাত্র পাওয়া যেত। তাহলে কি হতো, ওই সবাই মিলে যারা দলে অভিনয় করবে তাদেরকে উপস্থিত হতে হতো গিয়ে একটা মহড়া কক্ষে। কিন্তু বইগুলো তারা হাতে পেত না, যদিও ওয়ার্কশপ তখনও কি সেটা কেউ জানতো না। কিন্তু নির্দেশক যারা থাকতেন তারা হয়তো তোমাকে দেখলেন, আরেকজনকে দেখলেন, আরেকজনকে দেখলেন, এভাবে দেখে দেখে চরিত্র বাছাই করতেন। তারা কিন্তু পরোক্ষভাবে জানতেন কে কার কোন ভূমিকায় অভিনয় করতে পারদর্শী হতে পারে। তারপর আস্তে আস্তে তাকে সেই মহড়া কক্ষে রেখে 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 তাকে কি করতেন, কাস্টমাইজ করতেন। তাকে ওই চরিত্রের জন্য মানিয়ে নেবার জন্য তাকে অভিনয় শেখাতে চেষ্টা করতেন। একসময় দেখা যেত সে ফেল করছে, ব্যর্থ হচ্ছে, তাকে চেঞ্জ করে অন্য আরেকজনকে নিয়ে নিতেন। এখন কি হচ্ছে, এখন হচ্ছে একটু অন্যরকম ভাবে। সিস্টেমটা কিন্তু আগেও ছিল, এখন অন্যরকম হয়েছে। কিভাবে অন্যরকম হয়েছে, আগে যখন আমার যে গুরু, আমরা যার কাছ থেকে শিখেছি, যাদের কাছে, যেমন শিবুদা এবং সুরুজ ভাই, দুজনের নাম বলি। সুরুজ ভাই বলতেন কি, সুরুজ ভাই বলতেন, যখন আমি একটা চরিত্র নির্বাচন করব, একজনকে একটা চরিত্রে নির্বাচিত করবো, যেই চরিত্রটা অমুক করবে বা তমুক করবে বা তুমি করবে, আমি কি দেখবো, ক্রাইটেরিয়াটা কি দেখবো? আমি দেখি পহলে দর্শনদারি উসকে বাদ গুণ বিচারি। তিনি একটা বলতেন যে পহলে দর্শনদারি উসকে বাদ গুণ বিচারি। ওই চরিত্রটির জন্য তোমার ফিজিক্যাল ফিটনেস কি আছে, তার মানে কথাটা দাঁড়াচ্ছে ওই যে তুমি আর তোমার ফিজিওলজিক্যাল ডাইমেনশন ওই চরিত্রের জন্য। তুমি কি লম্বা লম্বা হও, তাহলে আমার এই চরিত্রটা খাটো, অনেক খাটো নাট্যকার, ওইভাবে একটা চরিত্র তোমাকে নিতে পারবো না। তুমি কি খুব পাতলা, তাহলে হবে না, আমার এই চরিত্রটা একটু মোটা হয়। দর্শনদারি এটা তোমার ঠিক আছে কিনা, তো ফিজিক্যালি আর ইউ ফিট, গুণ বিচারি এর পরে আসলো। এখন তুমি ওই চরিত্রটি করার জন্য তুমি তোমার যে পরিবর্তনগুলো দরকার, তোমার মধ্যে যে ইয়েগুলো আনার, ওই ঘুরে ফিরে পরোক্ষভাবে আমরা স্টানিস্লাভস্কিকেই যদি খুঁজতে যাই, তাহলে পরে ওই জিনিসগুলো ওখানে ক্যারেক্টার বিল্ডিং এর জন্য যে বলছেন উনি যে গুণ বিচারী, হ্যাঁ, দর্শনদারি, সব মিলে কিন্তু ওখানেই আমরা চলে যাব। তুমি ইফকেও বসাতে চাও, ওখানে গিয়ে বসাতে পারবে। হ্যাঁ, এখনকার সুবিধা হচ্ছে আজকে তুমি একটা এনসাইক্লোপিডিয়া তোমার পকেটে নিয়ে ঘুরতে পারছো, অর্থাৎ তোমার স্মার্টফোনের মধ্যে। আজকের সুবিধা হচ্ছে তুমি যে প্লেটা নেবে বা যে 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 কোনো রকমের চাও, তুমি হেল্প চাও, তুমি একটা ব্যাপারে জানার জন্য, তুমি যদি অভিনয়ের কোনো ক্লাসে গিয়ে ভর্তিও না হও, কোনো ইউনিভার্সিটিতে না যাও, তারপরে তুমি একটা ওয়ার্কশপের মাধ্যমে একটা নাটক নিয়ে বসে যেতে পারো। তখন তোমার ওয়ার্কশপ যিনি করাবেন, ওয়ার্কশপ প্রোডাকশন হিসাবে সেই নাটকটাকে উনি যেভাবে দলের সকলকে নিয়ে যখন তিনি ফিজিক্যাল অ্যাক্টিং করাবেন, উনি প্লে করাবেন, থিয়েটার গেমস করাবেন, উনি বাচিক গিয়ে দেখবেন, মডুলেশনের উপর প্র্যাকটিস করাবেন, এই জিনিসগুলো হচ্ছে মেথডিক্যাল ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট অফ দোজ হিউম্যান ইনস্ট্রুমেন্টস, যাদের কথা আমি বলেছি যে অভিনয় পাঠের সময় যে শিল্পীরা আসবে তাদের ইনস্ট্রুমেন্ট হচ্ছে, একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে তার বাচিক ইনস্ট্রুমেন্ট, তার অঙ্গের যে আছে, তার যে ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে তার শরীর, তার শরীরটাকেও তো মুখর হতে হবে। শরীরটার যে কথাগুলো বলে, ওই চরিত্রের জন্য তার শরীরটা ফিট আছে কিনা। আগে কিন্তু দেখা হতো, আগেও এই তো চলতে পারছে না, এটা হাঁটতে পারছে না, এই এর বাধ্য। কিন্তু এখন সুবিধা হচ্ছে এটা না, এখন তুমি মেথডিক্যালি জিনিসগুলোকে তোমার ওয়ার্কশপ রুমে বসে তুমি ইজিলি এটাকে করে নিতে পারছো। জিনিসগুলো আগেও ছিল, এখনো আছে। আমি ময়না ভাই, আমি এখানে যোগ করতে যাচ্ছি। মানে আমার জানার বিষয় হচ্ছে, আমি এখনো অ্যাক্টিং এর, আমি চাচ্ছি যে নাটক সাহিত্য হিসেবে আপনি যেটা বললেন আগে, যে এটা আপনার যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, যে ইন্টেলেকচুয়াল জায়গা থেকে
নাটক সাহিত্য হিসেবে তার যে উপাদানগুলো আছে, যে উপাদানগুলো হ্যাঁ। থাকলে সেটা নাট্য সাহিত্য হিসেবে আমরা ধরে নিতে পারি, সেই উপাদানগুলো বিচার করার মতো, বিশ্লেষণ করার মতো আমরা এখনকার যারা যে প্রজন্ম যাদেরকে আপনি দেখছেন, আমরা কি আসলে সেইটুক ইন্টেলেকচুয়াল চর্চা আমাদের আছে যে আমরা নাটক ভালো, এই নাটকের উপাদানগুলো বিশ্লেষণ করে নাটককে আমরা মূল্যায়ন করতে পারি? আমার প্রশ্নটা ছিল এই জায়গাতে। আচ্ছা, এখানে এখানে দেখো, আজকালকার ছেলেমেয়েরা যারা নাটক করতে এসছে, যারা নাটক বা সেই করতে চর্চা আমাদের আসে, আছে কিনা? যারা আসে, নাট্য চর্চা করা আর সাহিত্য পাঠ করা দুটো জিনিস। কিন্তু তার সাহিত্য বোঝার যে বুদ্ধিমত্তা, আমি মনে করি সকলের মধ্যেই আছে। কারণ যারা আসছে তাদের যে এডুকেশনাল যে দরকার, সেগুলো তো আছে। রিকোয়ারমেন্ট যেটা দরকার, প্রয়োজনীয়তা যেটা দরকার, সেগুলো তো আছে। সে কি বুঝতে পারবে না? তাকে অ্যানালাইজ করলে, তাকে বিশ্লেষণ করে, ইন্টারপ্রিট করে বুঝিয়ে দিলে কি সে বুঝতে পারবে না? সে পড়লে কি বুঝতে পারবে না? এই বুদ্ধিমত্তা প্রত্যেকের আছে, বরং আগে কম ছিল। আগে এই ভ্যালুস গুলো সকল অভিনয় শিল্পীর মধ্যে হয়তো থাকতো না। তার কারণটা কি? আগে অভিনয়কে বিনোদনের একটা একমাত্র মাধ্যম হিসেবে ধরা হয়েছে এককালে। সে হয়তো একটা বিশেষ ধরনের চরিত্র করে অভ্যস্ত। আগে দেখা যেত যে তার একটা ব্র্যান্ডেড টাইপ অভিনয়ের একটা সিস্টেম আছে, তার এই লোকটার, এই অভিনেতাটা, সে ওখান থেকে সে আর বেরোতে পারছে না। এই জিনিসগুলো আগে আমাদের সামনে তখন উত্থাপিত হতো না, যে আমি আজকের এই চরিত্রটাতে যে যেভাবে ছিল চরিত্রটা, আগামী নাটকের চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তার কারণ দুটি মানুষ, ভিন্ন মানুষ, দুই মানুষ, দুই রকম, দুইটা কিরানি, দুই রকমের, দুজন গৃহকর্মী, বাসায় কাজের বুয়া আমরা যাদেরকে বলি। এখন মনে করো সিলেটের একটা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ঘরের বাসার কাজের বুয়া, আর ঢাকা একজন উচ্চ মধ্যবিত্তের বাসার কাজের বুয়া। দুটো একই চরিত্র, কিন্তু মানসিকতাটা হবে ভিন্ন। কারণ তার সামাজিক গল্পের সামাজিক স্তরটাই ভিন্ন। এই ব্যাপারগুলো, যে এই ভিন্নতাটা, এখানেই আসছে আমাদের যে মূল্যবোধটা খোঁজা। এবং এটা এখনকার যারা আসছে, এখন যারা আমরা আছি, আমাদের প্রত্যেকের এটা বিশ্লেষণ করার শক্তি আছে, মতবিদ্যা আছে। প্রশ্ন হচ্ছে আমি এতটুকু ঘাটাতে চাই কিনা, আমি সেই খোঁজটা, সেই আবিষ্কারটা করতে আগ্রহী কিনা। যখনই আমি আগ্রহী নিজেকে ভাববো, তখনই আমি মনোনিবেশ করব, বা আমি আমার টাইম ইনভেস্ট করব। অন্যথায় আমি মনে করব অভিনয় আর কি, অভিনয় আর কি, আমি কয়েকদিন জাস্ট গেলেই দলে কয়েকটা রোল পেলি তো আমার অভিনয় হয়ে যাবে, আমি এই খোঁজগুলো কেন করতে যাব? কিন্তু যখন আমি বুঝতে পারবো এই জিনিসগুলো খুঁজলে, এটা আবিষ্কার করলে, প্রত্যেকটা মানুষের সামাজিক যে ডাইমেনশন আছে, সামাজিক যে তার অবস্থান আছে, সেই অবস্থানটা আমার সবচেয়ে আগে দরকার জানা। সবচেয়ে আগে দরকার আমার জানা, একজন রিক্সা শ্রমিক রাস্তায় একজন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর যদি তাকে আটকায়, নাই তোমার লাইসেন্স না থাকার কারণে, আর একজন তুমি তোমার গাড়ি নিয়ে যাচ্ছ, তোমার গাড়িতেও তুমি নিজে ড্রাইভ করে যাচ্ছ, তোমার লাইসেন্স নাই, তুমি তোমার দেওয়া উত্তর সেই ট্রাফিক ইন্সপেক্টরের কাছে যে তোমার মানসিকতা, একই সিচুয়েশনে কিন্তু এই রিক্সা শ্রমিকের মানসিকতা ভিন্ন হবে। এই যে ভিন্ন হবে, এই ভিন্ন হওয়াটা উপলব্ধি করতে পারা অভিনয় শিল্পীর, ধরতে পারা অভিনয় শিল্পীর, এই যে সামাজিক যে বিন্যাসটা স্টাডি করা, এটার কথাই তুমি তো বলছো। কিন্তু এটা যদি ধরতে চায় কেউ, আগ্রহী হলে সে ধরতে পারার মতো বিদ্যা বুদ্ধি, ওই যে আবার ভরতমুনিতে আসতে হয়, বিদ্যা বুদ্ধি বিনয় বছর বপু, বিদ্যা তো তার থাকতে হবে, না থাকলে সে কেন আসবে? কেন এখানে ফাতরামি করতে আসবে নাকি?
বিনয় তার মধ্যে থাকতে হবে। আমি চোরের অভিনয় কেন করব? বিনয় না থাকলে নিজেকে অহংবোধ তাকে আটকাবে যে আমি সবসময় সূর্য বীর্যের ইয়ে থাকবে আমার মধ্যে, আমি এক সামান্য একটা ছোট্ট রোল কেন করতে যাবে? ছোট রোল তো নাই, ছোট রোল বলতে কোনো কিছু নাই, ছোট অভিনেতা আছে, ছোট অভিনেতা আছে। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, ছোট অভিনেতা আছে। এখন আমি আপনাকে ওই পাঠের মধ্যে আরেকটা প্রশ্ন করি। আপনি বলছেন যে পাঠ এবং পর্যালোচনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আবার অনেকেই বলছেন এটা, আবার আমরা এই মতো দেখি অনেকেই বলেন যে নাটক পাঠ এবং পর্যালোচনাটা খুব গুরুত্বপূর্ণ না। কেন গুরুত্বপূর্ণ না? এই কারণে গুরুত্বপূর্ণ না, আর আমরা যে থিয়েটারটা করি ওনাদের ভাষ্য অনুযায়ী সেইখানে কোনো স্ক্রিপ্ট থাকে না, তো কোনো নাটক থাকে না, আমরা মানুষের মধ্যে নাটক তৈরি করি গিয়ে। যেমন আমি বলতে পারি আলকাবের কথা, বলতে পারি ফোরাম থিয়েটারের কথা, পলিটিক্যাল থিয়েটারের কথা, আলাপ থিয়েটারের কথা, এগুলো ওনারা ইনস্ট্যান্টলি তৈরি করেন। ওনারা বলছেন যে এগুলো তো ভালো সৃষ্টি হচ্ছে, মহৎ সৃষ্টি হচ্ছে, এগুলো ফর্ম। সো নাটক পাঠ এবং পর্যালোচনাটা ওনাদের দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। এই বিষয়ে আপনার মতামতটা? আমি আমি তোমার এই মতামতটা বা যারা এই মতামত দিচ্ছেন বলছো, আমি এইভাবে বলি জিনিসটাকে, একটা লিখিত নাটক যদি থাকে একজন নাট্যকারের, সেখানে তুমি পাঠ করলে অসুবিধাটা কোথায় হচ্ছে আর সুবিধা কোথায় হচ্ছে পাঠ না করলে? তুমি যে পদ্ধতিগুলো বলছো সেটা কমপ্লিটলি মঞ্চ নাটক থেকে আরেকটু অন্য রকমের নাটকের কথা বলতে হবে। নাটক না, সেই যে অঞ্চলগুলোর আঞ্চলিক উপস্থাপনার মধ্যে যে রীতি, উপস্থাপনা রীতি, যার মধ্যে যেমন নৌটঙ্কি রয়েছে, ছৌ রয়েছে, আমাদের আলকাপের কথা বলছো তুমি, রাজশাহীর গম্ভীরার কথা বলতে পারো, সে তাদেরও কিন্তু সাবজেক্ট থাকে। তারা আজকে ঠিক করে আনে এই সাবজেক্টটা নিয়ে আমরা বলবো। তাদের অভিনেতাদের মধ্যে একটা লাইন্স থাকে, আনরিটেন লাইন্স না, রিটেন লাইন্স থাকে, যে আমরা আমাদের বক্তব্যকে এইখানে এই চরিত্রগুলো থাকে মূল চরিত্র, প্রত্যেকটা মূল চরিত্র, মূল গায়েন এরকমের ভাগ করা থাকে, যে তুমি এই জায়গায় যাবে, আমি এই জায়গায় যাব, ইম্প্রোভাইজেশন চলবে পুরো ধরে। কিন্তু তারাও কোনো সময় তাদের যে উদ্দেশ্য তৈরি করে আসে, পরিকল্পিত উদ্দেশ্যের বাইরে তাদের মেসেজটা ওই দলের মেসেজ না, তাদের লিখিত বক্তব্যটা, তাদের যে বক্তব্য তারা দিতে এসছে দর্শকের কাছে, সেটা দিয়ে যায়। কিন্তু আমরা এটাকে মনে করতেছি অন্যরকম ভাবে। দে হ্যাভ গট এ স্ক্রিপ্ট যেটা জনসমক্ষে আসছে না। আবার জি জি জি, না ঠিক আছে, আমি আছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বুঝাতে পেরেছি তুমি কথাটা। আর এখন জি জি, মনে করো তুমি যে প্রিন্টেড বই বা পাণ্ডুলিপি এইগুলো তুমি না পড়লে, না পাঠ করলে কোন সুবিধাটা পাচ্ছ, আর পড়লে কোন অসুবিধাতে পড়ছো? আমি তো মনে করি পড়লে বরং সুবিধাতে পড়ছো। আর ওরা যাদের কথা বলছো এদেরও স্ক্রিপ্ট আছে, এবং এই স্ক্রিপ্টগুলোর উপরে কিন্তু বিষয়বস্তু তাহলে প্রত্যেকদিন একরকম থাকতো, এবং এক একটা ইয়েতে তাদের অভিনেতা হয়ে উঠতে হলে তোমাকে সেই পাঠ এবং প্র্যাকটিসে তোমাকে যেতে হবে। আজকের বিষয়বস্তু কি হবে, যে অধিক জনসংখ্যার উপরে আমরা করব, অমুক গ্রামে যাচ্ছি, যে জনসংখ্যা বেশি হলে, ঘরে ঘরে মানুষ বেশি হলে ফ্যামিলি প্ল্যানিং এর উপরে থাকবে সাবজেক্টটা, বাস এই ফ্যামিলি প্ল্যানিং এর উপরে তারা তৈরি করে আনবে সেই সাবজেক্টটা। তুমি বুঝতেও পারবে না যে আমি একটু বলো বলো ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয়েছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনাকে নাট্যকার হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, নির্দেশক হিসেবে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে নাট্য মুহূর্ত বিষয়টা কি? নাট্য মুহূর্ত বিষয়টা কি? নাটকীয় একটু মুহূর্তকে যদি আমি বলি নাট্য মুহূর্ত, তাহলে কি ভুল হবে? প্রথমে আমার উত্তরটা, নাটকীয় একটা মুহূর্ত, অতি একদম নাটকীয় একটা মুহূর্তের কথা বললাম, এটাকে আমি নাট্য মুহূর্ত বলতে চাই।
যেমন আমি অন্যভাবে বলি, আরেকটু অন্যভাবে বলি তোমাকে। নাট্য মুহূর্ত তুমি যদি প্রথমত হচ্ছে নাট্য মুহূর্ত হচ্ছে নাটকীয় একটা মুহূর্ত। এখন এটা হচ্ছে তার সোজা বাংলা। শুনতে পাচ্ছ তুমি জুয়েল? জি জি, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বললাম সোজা সাপটা বাংলা হলো নাটকীয় মুহূর্ত। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, শান্ত, হ্যাঁ জি। আচ্ছা, এখন আমি আরেক রকম এটার উদাহরণ দিই। স্যার উইনস্টন চার্চিলের নাম শুনেছো? ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন জি, দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। জি জি জি। যুদ্ধের পরে অত্যন্ত পপুলার জনপ্রিয় লিডার তিনি। একটা প্রেস কনফারেন্স হচ্ছে, সেখানে এক যুবতী সাংবাদিক হঠাৎ দাঁড়িয়ে বলল যে যে স্যার, আমার একটা অভিযোগ আছে আপনার উপরে। তখন তার দেহরক্ষী সহ আরো সিকিউরিটি গার্ড সবাই ছুটে এলো মেয়েটার দিকে। একটা বাচ্চা সাংবাদিক বলা যায়, একদম ইয়াং একটা মেয়ে, সে চার্চিলের মতো লোককে অভিযোগ বলতে চায়, উত্থাপিত করতে চায় অভিযোগ, সে বসাতে চাইলো জোর করে। উনি ইশারা দিয়ে বললো যে নো, আমাকে শুনতে দাও। সব টান টান উত্তেজনা, বিশাল লোকজন, অনেক লোকজন উপস্থিত। আমি নাটকের বই থেকে বলছি না, আমি উদাহরণটা দিচ্ছি নাট্য মুহূর্তের অন্যভাবে তোমাকে। সমস্ত হাউসে পিন পতন, নিস্তব্ধতা, যে চার্চিলের মতো লোককে এই মহিলা কি অভিযোগ করবে, অভিযোগটা কি করবে। তখন মেয়েটা বলল যে ইউ আর এ থিফ। চার্চিলকে বলল যে ইউ আর এ থিফ। এখন চার্চিলের মতো লোককে ইউ আর এ থিফ বলতে পারাটা ওই সময়ে, এবং তখন কি অবস্থা, মানে পারলে মেয়েটার ছিঁড়ে খায় লোকজন, এই অবস্থার একটা উত্তেজনাকর মুহূর্ত সৃষ্টি হয়েছে তখন এর পরের প্রশ্ন বলে কি চুরি। চার্চিল বলছেন, হোয়াট আই হ্যাভ স্টোলেন ফ্রম ইউ, তোমার কোন প্রপার্টিটা আমি চুরি করেছি? ইয়েস স্যার, ইউ হ্যাভ স্টোলেন মাই হার্ট। বোঝাতে পেরেছি নাট্য মুহূর্ত কাকে বলে? হ্যাঁ, একজন নাট্যকার তার নাটকে এরকমের অবিস্মরণীয় মুহূর্ত সৃষ্টি করতে সক্ষম হন, এবং প্রচুর নাটকে, তুমি রবীন্দ্রনাথ থেকে শুরু করে এমন কোনো সফল নাট্যকার নেই তাদের নাটকগুলোতে তুমি এরকমের নাট্য মুহূর্ত খুঁজে পাবে না। তুমি আমাদের দেশের মঞ্চ সফল নাট্যকারদের নাটকগুলো দেখবে, প্রত্যেকটাতে তুমি খুঁজে পাবে এরকমের মুহূর্ত। না, আমি আমার সৌভাগ্য যে এই যে ঘটনাটা আপনি বললেন সেটা আমি আপনার কাছ থেকে শুনেছিলাম, এবং যেদিন আমি শুনি সেই দিনই নাট্য মুহূর্ত বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। এরপর থেকে আমি বিভিন্ন জায়গায় নাট্য মুহূর্তের বিষয়টা আসলে এইটাই আমি বলি। আজকে চেয়েছি যদি কেউ দেখে, সে যদি শুনে এবং সে যদি পরিষ্কার হতে পারে নাট্য মুহূর্ত বিষয়ে, কারণ বিষয়টা খুব জটিল, এই কারণে আমি আপনাকে প্রশ্নটা করেছি। প্রসঙ্গের একটু বাইরে গিয়ে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব। যদিও আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমরা এখন আমাদের ইনজুরি টাইমে আছি। আমরা ইনজুর্ড হয়েছিলাম, ইনজুরি টাইমে আছি আমরা। তো এখন যেটা হচ্ছে যে আমার দ্বিতীয়টা প্রশ্ন একজন নাট্যকার এবং একজন নির্দেশকের কাছে। যখন আপনি নির্দেশক, তখন একজন নাট্যকারের নাটক আপনি কি আপনার ভাবনার জায়গা থেকে, আপনার দার্শনিক ভাবনার জায়গা থেকে সম্পাদন করতে পারেন কিনা, পারলে কতটুকু? এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে আপেক্ষিক। যেমন আমি যখন আমার নিজের নাটক নির্দেশনা দিতে যাব, তখন না, আপনি মনে করেন না, আপনি মনে করেন যে আপনি নাট্যকার না,
আপনি স্রেফ নির্দেশক, তখন প্রশ্নটা আমি আমাকে করেছি নির্দেশক। তখন আমাকে তখন আমাকে আমি বলি, তখন আমাকে না, একজন নির্দেশককে তার দায়িত্বটা কি? একজন নির্দেশকের দায়িত্ব হচ্ছে যে পুরো নাটকটাকে বুঝতে পারা। পুরো নাটক বুঝতে হলে তাকে নাট্যকারকে বুঝতে হবে। আমি কি ছোট্ট একটা ঘটনা বলবো? জি আমাকে একটা প্লিজ। ছোট্ট ঘটনা এভাবে বলি, তাহলে পরে ক্লিয়ার হয়ে যাবে। জি আন্তন চেখভের একটা বিখ্যাত নাটক, নাম হচ্ছে সিগাল। এই সিগাল নাটকটি অভিনীত হলো যখন মস্কো আর্ট থিয়েটারে মঞ্চস্থ হবার আগে, যখন অভিনীত হলো রাশিয়াতে, 1 বছর আগের কথা। সিগাল নাটকটি যখন যেদিন অভিনীত হলো, চেখভের উপস্থিতিতে হলো, নাট্যকার উপস্থিত। এই কথাটা আমি আগে আরেকবার বলেছি আমি, যে নাটক দর্শকরা বুঝতে ব্যর্থ হতে পারে। যিনি পরিচালক ছিলেন, তিনি তার যে দলকে দিয়ে অভিনয় করালেন, সিগাল নাটক 2 দৃশ্য পর্যন্ত সম্পূর্ণ দেখলো না দর্শকরা। তার আগে শীষ দিতে দর্শকরা বেরিয়ে গেল হল থেকে। প্রেক্ষাগৃহ থেকে যখন দর্শকরা বেরিয়ে গেল, চেখভ লজ্জায় অপমানে নিজে বেরিয়ে আসলেন। এসে উনি ওনার হোটেলে যে রুমে উঠেছিলেন, সেখানে আলোটা নিভিয়ে দিলেন। তার বোন এসে আলো জ্বালাতে চেয়েছে, উনি বললো যে না, আমি লজ্জায় নিজের চেহারা নিজে দেখতে চাই না, এই মুহূর্তে আমি অন্ধকারে থাকতে চাই। এত বেশি শক পেল, এত বাজে একটা নাটক আমি লিখেছি। আগেই আমি বলেছিলাম যে নাটক যেটা লিখেন সেটা হচ্ছে ডেড লিটারেচার। ডেড লিটারেচার বলতে এই অর্থে এখানে এটা মৃত হয়ে গেল যে দর্শকের কাছে ওনার ছবিটা কিন্তু পৌঁছাতে ব্যর্থ হয়েছিল সেদিন ওই দলের লোকজন। এবং সেটার জন্যে আমি মনে করি মূল দায়িত্বটা যার কাঁধে যায়, এই অপমানের দায়িত্ব, নাট্যকারকে অপমান করার কোনো রাইট আমাদের নেই। আমরা এটা যদি ব্যর্থ হই, যদি একজন নির্দেশক যদি ব্যর্থ হন নাটকটা বুঝতে, তার দলও ব্যর্থ হবে। কারণ উনি অভিনয় করেন না, উনি দলকে, চরিত্রগুলোকে বিশ্লেষণ করে বোঝান। উনি তো খেয়াল করা উচিত ছিল আগের থেকে। কারণ এর 1 বছরের পর, 1 বছরের মাথায় যখন আবার স্তানিস্লাভস্কি এটাকে নির্দেশনা দিলেন, তখন দেখা গেল চূড়ান্ত সফলতা পেল না শুধু সিগাল। ওই সিগালের যে সিগাল সিম্বলটা আজও মস্কো আর্ট থিয়েটার যেটা প্রতিষ্ঠা করেছিলেন স্তানিস্লাভস্কিরা, সেখানে ওই সিগালের লোগোটা ওই মস্কো আর্ট থিয়েটারের ইয়েতে লাগানো হয়ে গেল সেদিন থেকে। কারণ এটা অত্যন্ত মঞ্চ সফল হলো। আরেক পরিচালকের হাতে এসে ওই নির্দেশক নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে নাটকটা মূল মেসেজটা কোথায়, ছবিগুলো জীবনের কোনটা কোন রকম ভাবে আঁকতে চেয়েছেন সেই নাট্যকার। তার কারণ এখানে ছবিতে কোনটাতে রং কতটুকু আছে, কোন দৃশ্যটা কোন রসে সিঞ্চিত, কোন দৃশ্যটা কিভাবে আঁকতে হবে, সেটা বুঝতে হলে সৃষ্টিকে বুঝতে হবে। তার কারণ আমরা কিন্তু আমাদের নিজেদের অজান্তে যারা মঞ্চে অভিনয় করতে যাই, আমরা বিশাল একটা দায়িত্ব নিজের হাতে তুলে নিই। একটু নিজেকে প্রশ্ন করো জুয়েল, যে আমি যখন তুমি হব, মনে করো আমি তুমি হব, তুমি কিন্তু আরেকজন সৃষ্টি। কার সৃষ্টি? মানুষ কোনো মানুষকে সৃষ্টি করতে পারে না, কোনোদিনও পারেনি, স্রষ্টা সৃষ্টি করেন। আমি সাহস করছি স্রষ্টার এক সৃষ্টিকে আমি রূপ দেব। আমি একটা মাটির প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা আর নতুন একটা চরিত্র মঞ্চে নিয়ে যাওয়া এক সমান। আমার তাহলে জুয়েলকে চিনতে হবে। জুয়েল রাগে কখন, জুয়েল দুঃখ পায় কিভাবে, এভাবে যদি চিন্তা করতে যাও, তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, তুমি তোমার মাকে যতটুকু চিনতে পারবে, তার চেয়ে বেশি কি আর কোনো মহিলাকে চিনতে পারবে না। কেন পারবে? তোমার ওয়াইফকে তুমি যতটুকু চেনো, আরেকটা মেয়েকে 2 দিনে কি চিনতে পারবে না। কেন পারবে না? কারণ একজন মানুষকে জানতে হলে, একজন মানুষকে আঁকতে হলে অনেক বেশি যত্ন
যত্ন করতে হবে, তোমাকে বুঝতে হবে যে এই সৃষ্টিটার কোথায় কোন কোন জিনিস লুকিয়ে আছে। এগুলো যদি নিজে রপ্ত করতে না পারি, এই জন্য আমি আগেই বলেছি, এই চরিত্রগুলো, আমাকে একটা চরিত্র দেওয়া হলো, এই চরিত্রটা যদি আমি লাইক না করি, একটা ভীষণ খারাপ একজন মদ্যপ, লম্পট, জুয়ারি, সব রকমের পৃথিবীর অমানবিক যত গুণাবলী আছে একজন মানুষের মধ্যে আছে, সেই চরিত্রটাকে যদি আমি পছন্দ না করতে পারি, তাহলে কোনো অবস্থায় এই চরিত্রটাকে আমি আঁকতে পারবো না। এখানে নাট্যকার আমার কাছে ব্যর্থ হয়ে যাবে, যখন মাথার চুল তার ছিঁড়তে ইচ্ছা হবে, যেটা মারাত্মক ভাবে হয়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা সিনেমার নাম জানো? সিনেমা না, ওটা ওনার উপন্যাস, দেবদাস। বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান থেকে এই উপমহাদেশে কতবার হয়েছে দেবদাস? আমরা দেবদাসের গল্প আরেকদিন শুনবো, দীর্ঘ সময় নিয়ে শুনবো আমরা। আমাদের আসলে ঘরের হিসেবে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আমরা আড্ডাটা খুব জমে ছিল। আমরা হয়তো আরেকদিন বসবো, দেবদাস নিয়ে গল্প হবে, আপনার সিনেমা নিয়ে গল্প। জি ধন্যবাদ। এখন জি জি আমি স্যাটিসফাইড। এখন আমরা আমাদের একটা আনুষ্ঠানিকতা আছে, আপনি এসেছিলেন, আমরা কৃতজ্ঞ আপনার কাছে। যেহেতু আমরা শারীরিক এবং সামাজিক দূরত্ব এখন বজায় রাখছি, যদি আমরা সামাজিক দূরত্ব বলি না, বলি নিরাপদ শারীরিক দূরত্ব, সেইখান থেকে আপনার প্রতি দর্পণ থিয়েটার সিলেটের ছোট্ট একটা নিবেদন আছে, সেই নিবেদনটুকু আপনি গ্রহণ করবেন, তারপরে আমরা আপনাকে আজকের মতো শুভরাত্রি বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে কষ্ট করে এতক্ষণ শোনার জন্য। আপনি একটু বসতে থাকতে হবে আমাদের সাথে কিছু সময়। আমি অবশ্যই আছি। আমাদের আজকের অতিথি নিজামুদ্দিন লস্করের ৭১-এর স্মৃতি থেকে পাঠ করছে। ১৬ আগস্ট ৭১, সোমবার। মৃত্যুর আগ পর্যন্ত এই দিনটির স্মৃতি আমি বহন করে বেড়াবো। স্থান আস্তানমারা ফেরি ও জয়কলস ব্রিজের মাঝামাঝি। সুনামগঞ্জ থেকে সিলেটে রওনা হলে ৯ মাইল পার হতেই জায়গাটি পাওয়া যায়। সন্ধ্যা তখন হয়। বাম পায়ে এসে কিছু একটা লাগলো, মনে হলো পাথরের টুকরো। গুলি অথবা গ্রেনেডের আঘাতে পাথর ফেটে গিয়ে অনেক সময় এরকম আঘাত লেগে থাকে। এই অভিজ্ঞতা অনেকের মতো আমারও হয়ে গিয়েছে ইতোমধ্যে। ব্যথাও খুব একটা লাগেনি, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার বাম পা ভাঁজ হয়ে আসতে লাগলো। বসে পড়লাম মাটিতে প্রায় সঙ্গে। হাত দিয়েই ঠান্ডা রক্তে তা ডুবে গেল। তখন টের পাইনি কিসের আঘাত লেগেছে। পায়ের উল্টো দিকে হাত দিয়ে এফোর ওফোর হবার কোনো চিহ্ন খুঁজে পেলাম না। ইত্যবসরে ধরাধরি করে অন্যরা আমাকে তুলে নিয়ে নৌকার পাটাতনে শুইয়ে দিল। সহযোদ্ধা শামসুল হক খুব শক্ত করে গামছা বেঁধে দিল আমার পায়ের রক্ত বন্ধ করার জন্য। নৌকা ছেড়ে দিলাম আমরা যে গ্রামে উঠেছিলাম সেই গ্রামটির উদ্দেশ্যে। গ্রামটির নাম বইয়াখাউড়ি, লেখায় পড়ায় বসিয়াখাউড়ি। জয়কলস ও উজানি গাঁওয়ের কাছাকাছি গ্রামটির অবস্থান। আমরা অবস্থান করছি গ্রামটিতে। বালাট সাবসেক্টর থেকে এসে গত ১২ দিন যাবৎ যার বাড়িতে অবস্থান করছিলাম, ভদ্রলোকের নাম দানিশ মিয়া। দানিশ মিয়া সাহেবের ছোট ভাই আনিস মিয়া সাহেব ছিলেন একজন গ্রাম্য ডাক্তার। আমাকে দেখলেন তিনি, অ্যান্টিসেপটিক জাতীয় লোশন দিয়ে আমার ক্ষতস্থান ধুয়ে পরিষ্কার করলেন তিনি প্রথমে। আমার এক পাশে মুক্তিযোদ্ধারা আর অন্য পাশে দানিশ মিয়া সহ তার পরিবারের লোকজনরা ভিড় করে দাঁড়িয়ে। পায়ে তখন যন্ত্রণা শুরু হয়েছে, তবে সহ্যের বাইরে নয়। খুব যত্ন সহকারে একটি কাঠির আগায় তুলো পেঁচিয়ে আমার ক্ষতস্থান পরীক্ষা করে ডাক্তার সাহেব বললেন, গুলি লেগেছে এবং গুলিটি আটকে গেছে। অপারেশন ছাড়া কোনো অবস্থাতেই বের করা সম্ভব নয়। তিনি খুব শক্ত করে ব্যান্ডেজ করে দিলেন আর একটি অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন দিয়ে দিলেন।
এর চেয়ে বেশি কিছু করা তার পক্ষে সম্ভব ছিল না সেদিন। 1 কাপ গরম দুধ বাড়িয়ে দিলেন একজন মহিলা আমার দিকে। কে যেন আমার মাথাটা উঁচু করে ধরল। দুধ পান করার সময় অভূতপূর্ব এক দৃশ্য দেখলাম। মুক্তিযোদ্ধারা কাঁদছে, বাড়ির মেয়ে পুরুষ সবারই চোখে পানি, সবাই কাঁদছে, শুধু আমি ছাড়া। ওই চোখের পানি প্রতিটি বিন্দুকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার বলে মনে হয়েছিল সেদিন আমার কাছে। চোখের নিমিষে মুছে গেল সব যন্ত্রণা। আমি আহত হয়ে সেদিন আনন্দিত হলাম, ধন্য হলাম, গর্বিত হলাম এবং সঙ্গে সঙ্গে এও জানলাম মরণেও সুখ আছে। শুভরাত্রি। এরপরে আর কোনো কথা হবে না। না, অশেষ ধন্যবাদ। মানে আমার যুদ্ধের দিনের কথা শোনালে আবার আজকে আমাকে অনেকদিন পর, এবং আমার গুলিবিদ্ধ হওয়ার দিনের ঘটনাটি অত্যন্ত মর্মস্পর্শী ছিল। সেদিনকার স্মৃতিটা আমার কাছে আজকে আবার উস্কে দিলে। সবাইকে ধন্যবাদ, আর দর্পণকে এই আয়োজনের জন্য অশেষ অশেষ ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।